শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিজিবির কঠোরতায় পঞ্চগড় সীমান্ত থেকে 10 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হল বিএসএফ। পুশিনের কথার শিকার শুভেন্দুর, দিল্লির সম্মেলনে কড়া বার্তা দেবে ঢাকা। 8 দিন হাসপাতালের বিষয়ে জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 2 দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে আমরা দিনরাত ডিউটি করছি, জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করছি। সরকারে বিএনপি বিলীন হচ্ছে কিনা প্রশ্ন। প্রধানমন্ত্রীর দলকে আলাদা রাখার নির্দেশ প্রতিফলিত হয়নি 3.5 মাসেও। ইরানের হামলার জবাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইসরায়েল। হতাহতের খবর নেই, দাবি দুপক্ষের। ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু। মার্কিন ভিসা নীতির ফাঁদে ফিফা বিশ্বকাপ প্লেয়ার অফিসিয়ালরা। মিশর, ইরান সহ 11 দেশের দর্শকদের বাদ পড়ার হার 40%-এরও বেশি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা দর্শনকে দীর্ঘ 70 ঘণ্টা পরে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাত 2:30টার সময় ফেরত নিয়ে গেছে 93 ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। স্থানীয়রা বলছেন, রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। তবে সকালে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক দেখা গেলেও বাড়তি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বিজিবি সদস্যদের। কথিত অনুপ্রবেশ বিরোধী অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত 4,800 নাগরিককে সীমান্তে ঠেলে দেওয়ার তথ্য স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আরও 836 জনকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরকেও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। শুভেন্দু বলেছেন, নাগরিক নিবন্ধনের আওতায় না থাকা অনুপ্রবেশকারীদের আইন অনুযায়ী বিএসএফ এর কাছে হস্তান্তর করে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ভারত সীমান্তের 556 কিলোমিটার অরক্ষিত এলাকায় কাটা তারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের কাজও চলছে। ইতোমধ্যে 100 কিলোমিটার এলাকার জমি হস্তান্তর করা হয়েছে। এ কাজে শিলিগুড়ি করিডোরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4,800কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। ভারতের দিল্লিতে আজ শুরু হচ্ছে বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সীমান্ত সম্মেলন। তাতে পুশিন ইস্যুতে কঠোর বার্তা দেবে ঢাকা। বিএনপি সরকারের আমলে এটি প্রথম সীমান্ত সম্মেলন। এবার বিজেপির মূল এজেন্ডায় থাকছে সীমান্ত হত্যা বন্ধ ও বিএসএফ এর পুশিন চেষ্টার প্রসঙ্গ। এ ব্যাপারে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া বার্তা দেওয়া হবে বলেও জানা গেছে। পাশাপাশি বিএসএফ এর আন্তর্জাতিক সীমান্ত আইন এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়টিও তোলা হবে আলোচনায়। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পুশিন ইস্যুতে। কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের নানা সীমান্ত দিয়ে নারী, শিশু সহ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।
এই মুহূর্তে পুশিন প্রসঙ্গে সরাসরি কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একই সাথে বাংলাদেশের শান্তিরক্ষীরা আমাদের অন্যতম কার্যকর সফট পাওয়ার হিসেবে কাজ করছেন। সম্প্রতি মরক্কোর রাবাত এবং সেনেগালের ডাকারে শান্তিরক্ষা বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে আমি প্রত্যক্ষ করেছি আফ্রিকার বহু দেশ বাংলাদেশি শান্তিরক্ষীদের কত গভীর শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। সেখানকার স্থানীয় জনগণের কাছে বাংলাদেশ আজ আমাদের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, মানবিকতা, আত্মত্যাগের মাধ্যমে পরিচিত। এটি শুধু জাতীয় গর্বের বিষয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও মর্যাদারও অনন্য পরিচায়ক। একজন নারী হিসেবে আরেকটি বিষয় আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে, তা হলো জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের ভূমিকা এবং তাদের অর্থবহ অংশগ্রহণ। এ পর্যন্ত ৩,৮০০ জনেরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শান্তি, যার মধ্যে বর্তমানে ৩৩২ জন কর্মরত রয়েছেন, তাদের অবদান শুধু বাংলাদেশের জন্য গৌরবের নয়, বরং শান্তি রক্ষা কার্যক্রমে নারীর সক্ষমতা, নেতৃত্ব, কার্যকর অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতিসংঘে সীমান্তে পুশিন ইস্যুতে ব্রিফ করছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। এদিকে পুশিন এবং সীমান্তে উত্তেজনার আরো খবর জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে রায়হান। রায়হান, আমাদেরকে জানাবেন যে সীমান্তে এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, বিজিবির কর্মকাণ্ড এবং তৎপরতা এখন কতটুকু আপনি দেখতে পাচ্ছেন, এবং সাম্প্রতিক সময়ে পুশিন প্রসঙ্গে কোনো পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? কিন্তু গত শুক্রবার ভোর রাতে কিন্তু 10 জন নাগরিককে ভারতীয় সীমান্ত বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া পার করে পুশিনের চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু বাংলাদেশের বিজিবি এবং স্থানীয় মানুষজন তাদেরকে প্রতিহত করে এবং শূন্য রেখায় তাদেরকে অবস্থান করে, দীর্ঘ প্রায় 70টি ঘন্টা কিন্তু তাদের সেখানে কেটেছে। এরপরে গত মধ্যরাত আনুমানিক 2টা নাগাদ বিএসএফ তাদের সীমান্তবাতি বন্ধ করে দেয়। এরপরেই এই 10 জন মানুষকে ফেরত নেওয়ার একটি প্রক্রিয়া শুরু করে। তাদেরকে একবার কাঁটাতারের বেড়ার কাছে নেওয়া হয়, তখন লাইট আবারও চালু করে দেওয়া হয়, পরবর্তীতে আবারও বন্ধ করে দেওয়া হয়, এখানে এনে রেখে দেওয়া হয়, পরবর্তীতে আবারও লাইট চালু করা হয়। এরপর কিন্তু আবারও তারা লাইট বন্ধ করে তাদেরকে কাঁটাতারের ভেড়ার ভেতরে নিয়ে কিন্তু সীমান্তের যে গেট রয়েছে সেটি বন্ধ করে দেয়। বলা যায় যে দীর্ঘ আধা ঘন্টা 40 মিনিটের মতো নাটকীয়তার একটি প্রসেস তারা এখানে করতে থাকে। এরপরই তারা নিয়ে যায়। তবে তখন যখন তারা বিজিবিকে বলছিল যে তারা এই 10 জন নাগরিককে ফেরত নিয়ে যেতে চান, তখন বিজিবি তাদেরকে চাপ প্রয়োগ করে যে দ্রুতই তাদেরকে সীমান্ত এলাকায় ত্যাগ করতে হবে, এখন তাদের এখান থেকে নিয়ে যেতে হবে, অবৈধ পুশিন কোনোভাবেই কাম্য নয়। এরপরে থেকে বিজিবি এবং বিএসএফ এর কথাবার্তার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি পাশের একটি ক্যাম্পে কিন্তু তাদেরকে রাখা হচ্ছে, সেখানে শরণার্থী শিবির তৈরি করা হচ্ছে, সেখানে হয়তো তাদেরকে রাখা হতে পারে। তো আর একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু দুপুর 12টা নাগাদ বিএসএফ এর 3 জনের একটি দল এসে বিজিবিকে এই পুশিন নিয়ে কথাবার্তা বলেন এবং বিজিবিকে সরে যেতে বলেন। পরবর্তীতে কিন্তু হঠাৎ করে তারা আরো প্রায় 15 থেকে 20 জন সদস্য জিরো লাইনের এসে বিজিবিকে সেখান থেকে সরে যেতে চাপ প্রয়োগ করেন। এরপরেই কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বাকবেতনটা তর্কাতর্কি শুরু হয়। পরবর্তীতে বিজিবির কঠোরতায় কিন্তু সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এর সদস্যরা। এরপরে কিন্তু স্থানীয় মানুষজন সীমান্ত এলাকায় জড়ো হতে থাকেন এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু মাইকিং শুরু করা হয় এবং বলা হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে সীমান্তের পরিস্থিতি খারাপ হতে পারে, আপনারা সতর্ক থাকুন এবং বিজিবিকে সহায়তা করুন। এরপর থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করা হয়। বিজিবি বিএসএফ এর সদস্য সংখ্যা জিরো লাইনে কিন্তু বাড়তে থাকে। এরপর থেকে কিন্তু আমরা দীর্ঘ সময় দেখেছি যে তারা এখানে অবস্থান করছিলেন। পরে যেটি মানে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু প্রায় এখানে তারা 70টি ঘন্টা কেটেছে এবং সীমান্তে তাদের মানবেতর অবস্থান করতে থাকে এবং তারা আমরা দেখেছিলাম গত কয়েকদিন তারা এখানে রোদ বৃষ্টি ঝড়ের মাঝে তাদের দীর্ঘ একটি সময় কেটেছে, মানবেতর জীবনযাপন করেছে, তার খেয়ে না খেয়ে তাদের দিন কেটেছে। এর মাঝে তাদের 70টি ঘন্টা কেটে গেছে এবং গত মধ্যরাতে তাদেরকে কিন্তু এখান থেকে ফেরত নেওয়া হয়। এরপরেই কিন্তু সীমান্তে আস্তে আস্তে করে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এখনো সীমান্ত পরিস্থিতি অনেক
অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিজিবির এখানে সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে আছেন, এলাকাবাসীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বছর জুড়েই নানা কারণে আলোচনায় থাকে সীমান্ত এলাকা। কখনো সীমান্ত হত্যা, কখনো কৃষকের উপর বিএসএফ এর হয়রানির অভিযোগ। কাঁটাতারের পাশের মানুষের জীবন যেন প্রতিদিনই অনিশ্চয়তা আর শঙ্কায় ভরা। তবে পুশিন ইস্যুতে নতুন করে আবারও আলোচনায় সীমান্ত এলাকা। বিস্তারিত জানাচ্ছেন নওগাঁ থেকে তৌহিদ ইসলাম। কাঁটাতারের বেড়া, এপারে বাংলাদেশ, ওপারে ভারত। মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের দীর্ঘ সীমান্তের কোনো না কোনো এলাকা। অনেক দিন ধরেই এই অস্থিরতা সীমান্তে। সম্প্রতি পুশইনকে কেন্দ্র করে আবারও বাড়ছে উত্তেজনা। গেল 5 জুন নওগাঁর কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে 17 জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বিজিবির বাধায় তাদের ফেরত নিতে বাধ্য হয়। কে আর ওই দিক দিয়ে যাচ্ছে, কে এদিক দিয়ে যাচ্ছে, কে এদিক দিয়ে যাচ্ছে, সবাই বাছে বাছে করে নিয়ে যাচ্ছে। আমরা সবাই স্যালেন্ডার করেছি। রাতের বেলায় এদিকে কোন বর্ডার দিয়ে দিয়েছে সেটা বলতে পারবো না, অন্ধকার ছিল। আমরা আন্দাজে চলে এসেছি, আমাদের নামিয়ে দিয়ে বললো যে ফাঁকা মাঠ আছে, সোজা চলে যাবে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সীমান্ত এলাকার মানুষের মাঝে। তারা বলছেন, কৃষিকাজ আর পশুপালন করতে গিয়ে সবসময় বিএসএফ এর হয়রানির শিকার হন তারা। 37 নম্বর পিলারের গোড়া থেকে আপনার জমি আমাদের, তো এই যখন চাষ করি তখন ওই বিএসএফেরা আমাকে ধাওয়া দেয়। আমাদের এলাকার যখন এই যে লোকজন ওদিকে যায় তখন ওরা মনে করেন দাবি করে মারধর করে। 98 কিংবা 2000 হবে এরকম সালের দিকে আমার চাচা সহ 3 জন ইন্ডিয়ার ধারে বাংলাদেশের জমিতে গম কাটতেছিল। সে সময় ইন্ডিয়ার বিএসএফ এসে আমার চাচাকে 3টা বাড়ি ধাওয়া করে ধরে নিয়ে যেয়ে তারপর গুলি করে মেরে ফেলে। আন্তর্জাতিক আইন না মেনে পুশইনের মতো ঘটনা অপরাধ বলছেন আইনজীবীরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, মানবতা লঙ্ঘন করে এভাবে বিভিন্ন বয়সী মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়। জনবল বৃদ্ধি করা হয়েছে এবং টহলও বৃদ্ধি করা হয়েছে এবং টহল যোদ্ধার এবং যাতে কোনো অনুপ্রবেশ না হয় সে ঠেকানোর জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টায় আছি। পুশইন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করছে সীমান্ত এলাকার বাসিন্দারা, আর সচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে বিজিবি। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। জানিয়েছেন, ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আদ্দিন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। হামের তাণ্ডবে দেশ জুড়ে হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় চিকিৎসা প্রার্থীদের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এমন পরিস্থিতিতে টানা 2 দিন ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারিকৃত নোটিশ প্রত্যাহার সহ 6 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এমন বাস্তবতায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আন্দোলন তো মানুষ করবে, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখব তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে। উইল অ্যাকসেপ্ট দ্যাট। এ সময় উঠে আসে আদ্দিন হাসপাতালের শিশু মৃত্যুর প্রসঙ্গ। তদন্তে সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা রয়েছে বলেও দাবি করেন তিনি। আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে। উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। সোমবার ডেঙ্গু রোগীদের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্তৃক অনুদান হিসেবে 1 লাখ আইভি স্যালাইন হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এ সময় ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি রেখেছে বলেও আশ্বাস করেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সবাই মিলে আমরা একটা সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলব। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। ভাতা বাড়ানো সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সকাল থেকে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। বন্ধ রেখেছেন চিকিৎসা সেবা, এতে বিপাকে পড়েছেন রোগী এবং স্বজনরা। চিকিৎসা নিতে এসে রোগীদের ভোগান্তির শিকার হওয়া হাসপাতালের নিয়মিত চিত্র। এখন মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ 6 দফা দাবি আদায়ে
দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আপনাকে যদি বলা হয় বিনা বেতনে আপনি গিয়ে আপনার স্কিল বাড়ায় একটা পর্যায়ে গিয়ে আপনি আপনি বেতন পাবেন, এই পাবেন, সেই পাবেন, এটা তো আসলে হইল না। ডিজি হেলথ এবং স্বাস্থ্য সচিবের সাথে আমাদের একটি মিটিং তারা কল করেছেন। তো সেই মিটিং উপরে অনেক কিছু নির্ভর করছে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। ট্রেনি চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের সাথে সামঞ্জস্য করে সমস্ত সুযোগ সুবিধা সহ বাড়ানো। আমাদের কর্মঘণ্টা নির্দিষ্ট না, আমাদের কাজের পরিসীমা নির্দিষ্ট না, কিন্তু বেতন খুবই স্বল্প। রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। তবে মিড লেভেলের ডক্টর দিয়ে সংকট মোকাবেলার কথা জানান হাসপাতালের মুখপাত্র। ঢাকা মেডিকেল সহ প্রত্যেকটা বিভাগীয় মেডিকেলের একজন করে ইন্টার্ন প্রতিনিধি ওখানে গেছেন। আর আমাদের যে 6 দফা দাবি ছিল, এই 6 দফা দাবি ওখানে আজকে উত্থাপন করা হবে, স্যারদের সাথে নেগোসিয়েশন করা হবে এবং আমরা সর্বোচ্চ আশাবাদী যে আজকের মাধ্যমে আমরা ভালো ফলাফল আশা করছি। আমাদের মিড লেভেল এবং সিনিয়র চিকিৎসকরা সর্বাত্মক সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করছে। আমাদের জরুরি বিভাগ, আমাদের ডায়ালাইসিস ইউনিট, সিসিইউ, আইসিইউ, লেবার ওয়ার্ড, জরুরি অস্ত্রোপচার সবই কিন্তু পূর্বের নিয়মে চলছে। একই চিত্র পটুয়াখালী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ও কর্মবিরতি অব্যাহত রাখে। মিথিলা আঞ্জু, স্টার নিউজ। সরকারে বিলীন হচ্ছে কি দল বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশ্য নির্দেশনা ছিল দল এবং সরকার থাকবে আলাদা, কিন্তু দলটির বিগত 3.5 মাসের কর্মসূচিতে এর কোনো প্রভাব প্রতিফলিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন দলের রাজনৈতিক কর্মসূচি কমে গেলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে জনসমর্থনে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। গত 9 মেয়ের বক্তব্য। দর্শক সারিতে ছিলেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সর্বস্তরের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের বাইরে আরও কিছু কড়া নির্দেশনা দিয়েছিলেন নেতাকর্মীদের। সেই ক্লোজ ডোর বৈঠকে প্রধানমন্ত্রী দল ও সরকারকে আলাদা রাখার অবস্থান স্পষ্ট করেন, কিন্তু দল হিসেবে বিএনপির কার্যক্রমে এর প্রতিফলন দেখা যায়নি গত 3 মাসে। রাইট আছে, তারা ওয়ার্কআউট করতে পারেন। বিশেষ করে সংসদের প্রথম অধিবেশনে সংস্কার ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা থাকলেও দল হিসেবে বিএনপির যথেষ্ট কর্মসূচি ছিল না। এছাড়াও জ্বালানি, হাম কিংবা শিশু ধর্ষণের মতো বিষয়ে সরকারের কার্যক্রম দৃশ্যমান হলেও অঙ্গ সংগঠনের তৎপরতা ছিল শূন্যের কাছাকাছি। তাদের এই অবস্থান কিছু ক্ষেত্রে সরকারকে নিয়ে ভুল ধারণার শঙ্কা তৈরি হয়েছে। বিষয়গুলোতে নিজেদের দায় স্বীকার করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলছেন ইতোমধ্যে রাজনৈতিক কর্মসূচি বাড়াতে পরিকল্পনা করছেন তারা। সরকারের বয়স 3 মাস, এই সময়ে রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রোগ্রাম আসলে কমই ছিল, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। বারবার যে প্রোপাগান্ডাগুলো বিরোধী পক্ষ থেকে হচ্ছিল সেগুলোর বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এই জন্য উনি তৃণমূলকে এবং পার্টির কমিটি গঠন প্রক্রিয়া এবং আমাদের সকল পর্যায়ের কমিটি যাতে আরও শক্তিশালী হয় এই বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছে। তবে কেন্দ্রীয় নেতারা দল ও সরকারকে আলাদাভাবে দেখছেন না। তাদের দাবি জনগণের স্বার্থে কাজ করছে বিএনপি সরকার। এখানে একটা সরকার এবং সরকারি দলের কার্যক্রমকে আলাদাভাবে করা খুব দুরূহ ব্যাপার, কারণ যারা নেতা তারাই হচ্ছেন মন্ত্রী, তারাই হচ্ছেন এমপি। তারপরেও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রথম থেকেই কিন্তু চেষ্টা করছেন যে সরকার এবং দলের কার্যক্রমকে পৃথক রাখার জন্য। সরকার যতই ইতিবাচক কাজগুলো করবে, জনকল্যাণমূলক কাজগুলো করবে, পার্টি সেগুলোকে বলবো জনগণের মধ্যে, তখন জনগণের মধ্যে এটার উপরে একটা আবেগ তৈরি হবে। জনগণ জানছে, আপনাদের কি বলে যে মিডিয়ার মাধ্যমে জানছে, তারপরেও দল যখন বাসায় বাসায় গিয়ে একটা লিফলেট দেয়, বাসায় বাসায় গিয়ে যখন একটা উঠান বৈঠক করে, এর মধ্যে দিয়েও মানুষ অনেক কিছু জানতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের পক্ষে মাঠের সমর্থন ধরে রাখার দায়িত্ব দলের। রাজনৈতিক কর্মসূচি কমে গেলে প্রভাব পড়বে আগামী নির্বাচন সহ দীর্ঘমেয়াদী জনসমর্থনে। যারা তার কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন বিএনপি রাজনৈতিক কর্মসূচি যদি চালিয়ে না যায়,
তাহলে কিন্তু অন্যদের তুলনায় সে পিছিয়ে পড়বে। তো বিএনপিকে আগামীতে ক্ষমতায় আসতে হলে তার সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখতে হবে। সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখবে সরকার না, সমর্থন গোষ্ঠীকে অ্যাক্টিভ রাখে রাজনৈতিক দল হিসাবে বিএনপি। নিকট অতীতের কিছু উদাহরণ, বিশেষ করে পতিত সরকারের অঙ্গ সংগঠনের কথা মনে করিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলতে চান, সরকার দলের অঙ্গ সংগঠনের গাছারা ভাব শুধুমাত্র দল নয়, সরকারকেও বেকায়দায় ফেলতে পারে। তাতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অঙ্গ সংগঠনের আরও সরব উপস্থিতি দৃশ্যমানের পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অতীতের মতো হল দখল, সিট বাণিজ্য আর জোর করে দলীয় অনুষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির জন্য ছাত্রদলকে দুষছে ছাত্র শিবির, তবে একে ষড়যন্ত্র বলছে ছাত্রদল। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল ৫ মে রাজধানীর তিতুমির কলেজ ও ৯ মে ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। হল দখল, সিট বাণিজ্য আর শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ এনে এমন দাবি করেছেন ঢাকার ২ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র শিবির বলছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রদল আবারও দখল ও ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে। সেই আশঙ্কা থেকেই হয়তো ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। তবে এতে সায় নেই ছাত্র শিবিরের। সিন্ডিকেটের চাঁদাবাজি, খুন, ধর্ষণ সহ ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সিট বাণিজ্য ইত্যাদি কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, সেই কারণে এই দাবিটা উঠছে। দাবিটা এখন একটা মিনিমাম লেভেলে আছে। যেসব ক্যাম্পাসে ছাত্রদল যে মাত্রায় ক্রাইম করেছে, ঠিক তেমন মাত্রায় ফিডব্যাকটা আমরা দেখেছি। ছাত্রদল যদি এই মাত্রা আরও বেশি অব্যাহত রাখে, তাইলে শিক্ষার্থীদের মধ্যে এই দাবির মাত্রাটা আরও বেশি বাড়বে। ছাত্রলীগকেই এখন পুনর্বাসন করা হচ্ছে, তাদের হলগুলো মানে তাদের ইউনিটগুলোতে তাদের সক্রিয় করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে। সুতরাং স্টুডেন্টরা তো স্বাভাবিকভাবেই যাদের বিরুদ্ধে এত বড় আন্দোলনটা করলো, রক্ত দিল, এখন আবার তাদের পুনর্বাসন যারা করছে তাদের পলিটিক্স তো টলারেট করার কথা না। সেই জায়গা থেকেই হয়তো স্টুডেন্টরা প্রতিবাদ জানিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করেছি যে সহনশীল হওয়া উচিত এবং প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতি কতটুকু কিভাবে কি করতে পারবে তার একটা কোড অফ সোশ্যাল কন্ডাক্ট থাকা উচিত। তবে ছাত্রদল বলছে, দেশের প্রতিটি আন্দোলনের সঙ্গে ছাত্র রাজনীতির নাম জড়িয়ে আছে। তাই নিষিদ্ধের এমন দাবি পরিকল্পিত ষড়যন্ত্র, যার পেছনে রয়েছে গুপ্ত একটি সংগঠন। এটি যারা নিষিদ্ধ চায় তারা আসলে বাংলাদেশের অস্তিত্বের বিরোধী এবং বাংলাদেশের যে জন্ম হয়েছে তার বিরোধিতাকারী যারা গুপ্ত রাজনীতি করতে অভ্যস্ত। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে কোনো ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনোভাবে সমাধান হতে পারে না, এবং একই সাথে এটি বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী একটি সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে, কারা আসলে এই মানববন্ধনগুলো করছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, 5 তারিখের পরবর্তী সময়ে যারাই মানববন্ধন করেছে তারা প্রত্যেকে পরবর্তী সময়ে ছাত্র শিবিরের পদে পদায়িত হয়েছে। ছাত্রদল ও শিবির দুই পক্ষই একমত, জুলাইয়ের ধারক সংগঠন দুটির দ্বন্দ্ব প্রকট হলে এর সুবিধা নিতে পারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কন্টিনিউ করে এই সুযোগে ছাত্রলীগে এম্পাওয়ার হবে, তারাই সুযোগ পাবে, দেশের ক্যাম্পাসে একটা বাজে পরিবেশ তৈরি হবে। তো সংকট তৈরি করবে, অর্থাৎ ছাত্র সংগঠনগুলো যেগুলো প্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, বিশেষ করে জুলাই এবং আগস্টে যাদের অবদান ছিল, আমরা মনে করি তাদের মধ্যে একটি অংশীদারিত্ব থাকা উচিত। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমির, দাবি আদায়ে কি কি কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইমা, আপনাকে যদি বলি যে দেখুন, সকাল থেকেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা আন্দোলন করছেন এবং তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আজকের মতো তারা এই মুহূর্তে তাদের এই কার্যক্রম স্থগিত করেছেন এবং আগামীকাল সকাল থেকে আবার তারা ক্লাস পরীক্ষা বর্জন করে সেটি অব্যাহতভাবে তারা করবেন বলে আমাদের জানিয়েছেন। তো আমরা দেখেছি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে এসে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন। তিনি এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে সিন্ডিকেট সবাই সেটি আলোচনা করবেন। একই সাথে তিনি এখানকার যিনি সংসদ সদস্য আছে তিনি আজকে সেখানে সংসদ অধিবেশনে আছেন। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে সংসদ অধিবেশন থেকে আসার পরে সংসদ সদস্যর সাথে কথা বলে এটি কিভাবে একটাকে পাশ করানো যায় এটি স্থায়ী ক্যাম্পাসের জন্য সেটি নিয়ে তিনি কথা বলবেন। তবে শিক্ষার্থীরা তার এই আশ্বাসে আশ্বস্ত হতে
চান না। তারা বলছেন ইতিপূর্বে বারবার এরকম আশ্বাস দেওয়া হয়েছে তাদের সমপর্যায়ের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে নোয়াগাঁ বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী ক্যাম্পাসের একটি ফয়সালা হয়েছে, এরকমই জানিয়েছে শিক্ষার্থীরা। তবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ফয়সালা না হয় তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং তারা বলছেন যে তারা এর আগে তারা স্মারকলিপি দিয়েছেন, আজকে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন, আগামীকালও সেটি করবেন এবং সেটি যদি তারা অব্যাহত রাখবেন। যদি সরকার তাদের এই দাবি মেনে না নেয়, তাহলে তাদের এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে হয়তো তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে, এরকম হুঁশিয়ারি তারা দিয়েছেন। তারা আমাদের সাথে যেটি বলেছেন, তারা বলছেন যে তাদের এই দাবি পূরণ না হলে তারা মানববন্ধন এবং তারা এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করে তারা সময় পার করতে চান না। তাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা ক্লাস করতে চান। ইমা, এই ছিল সুনামগঞ্জ বিজ্ঞান ও পরিবেশ থেকে সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনকালে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এতে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে। এ সময় তিনি দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্পটি ঘুরে দেখেন। প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, 50 কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 10,000 কোটি টাকা। আগামী 1 বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। We have this one, and basically the bottom of this, from where we are minus exactly. That's why গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। এবার সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ফটক আটকে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। 2 ঘন্টা ফটক আটকের পাশাপাশি একই সময়ে কর্মকর্তাদের কলম বিরতির আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই ব্যানারে বিভিন্ন শাখার সামনে মানববন্ধন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে কর্মবিরতি পালনের কোনো কর্মসূচি তাদের নেই। এদিকে চলমান আন্দোলনে ব্যাংকটির গ্রাহকদের মাঝেও দেখা গেছে উদ্বেগ। সোমবার সকালে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের পাশের শাখার ফটক আটকে দেয় সচেতন গ্রাহক ফোরাম। ফলে দুপুর 12টা পর্যন্ত ব্যাংকটিতে কোনো গ্রাহক প্রবেশ করতে পারেনি। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গ্রাহকদের। আগে খুব ভালো ছিল সার্ভিস, খুব ভালো ছিল ইসলামিক ব্যাংকের সার্ভিস। বর্তমানে সার্ভিস ভয়াবহ খারাপ। 1 ঘন্টা বাইরে দাঁড়ানো ছিলাম, এরপর 12টার পরে ঢুকলাম। 10 লাখ টাকাটা চেক নিয়ে আসছিলাম, কিন্তু পেমেন্ট করতে পারতেছে না। একইভাবে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে সকাল 10টা থেকে মানববন্ধন করা হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। এ সময় ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। আমাদের ইসলামী ব্যাংকের সাবেক যে চেয়ারম্যান ছিল ওমর ফারুক সাহেব, তাকে বিভিন্ন হুমকি ধামকে, পারিবারিক হুমকি ধামকে দিয়ে তাকে সরানো হয়েছে। অবৈধ খুরশেদ আলম, ফ্যাসিস্টের দূষর খুরশেদ আলমকে প্রত্যাহার করার দাবিতে আমরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশের সকল শাখার সামনে অবস্থান নিয়েছি। চলমান এই আন্দোলন ঘিরে ব্যাংকটির গ্রাহকদের মাঝে উদ্বেগ দেখা গেছে। অনেক শাখায় টাকা তুলতে পারছেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। আমরা তো 2 ঘন্টা এখান থেকে বাইরে দাঁড়াইছিলাম, তো এটা একটা ভোগান্তি না? 2-2.5 ঘন্টা দাঁড়াইছিলাম বাইরে। ব্যাংকে আসছি, টাকা তুলতে পারছি না, আবার আমরা চলে যাচ্ছি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের কোনো তারল্য ঘাটতি নেই। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের কলম বিরতির পালনেরও কর্মসূচি দেওয়া হয়নি বলেও জানানো হয়। আমরা কোনো কলম বিরতির মেসেজ আমাদের হেড অফিস থেকে দেয় নাই, আমরা কলম বিরতিতে নাইও। আমরা আমাদের দেখতেই পাচ্ছেন সাধারণ লেনদেন হচ্ছে। এটা মিডিয়াতে যতটা দেখেছি আমাদের শাখায় ওইরকম নাই, আমাদের শাখায় একেবারেই স্বাভাবিক। চলমান গ্রাহক ভোগান্তি কমিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ব্যাংকটির সাধারণ গ্রাহকরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।
আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটর এবং ওপেন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং থেকে আয়ের উপর 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অপরদিকে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স বসছে স্বর্ণালংকার বিক্রিতে। বাতিল হচ্ছে সম্পদ করও। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। আসছে বাজেটে ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরির মাধ্যমে ডলার আয় করলে তার থেকে 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্কপ্লেস বা উন্মুক্ত কর্মক্ষেত্র থেকে আয় করা ফ্রিল্যান্সারদেরও আয়ের ওপর কোনো কর না বসানোর সিদ্ধান্ত আসছে এই বাজেটে। এসব আয়কে রেমিটেন্স হিসেবে বিবেচনা করবে সরকার, তবে কোনো মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া সম্পদ কর বসানোর সিদ্ধান্ত থেকেও সরকার সরে আসছে বলে রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে। পরিবর্তনে বিদ্যমান সারচার্জ ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে দেশীয় বীজ থেকে ভোজ্য তেল উৎপাদন করলে 10 বছরের জন্য আসতে পারে কর অব্যাহতি। সরকারের একটা ভালো আয়ের উৎস হবে এই সম্পদ কর, এবং এটা একই সঙ্গে যে দেশের মানুষের মধ্যে যে একটা সম্পদ বন্টনে বা একই সঙ্গে যে আয় বন্টনে যে একটা বৈষম্য রয়েছে, তো সেটাও কমাতে কিন্তু সহায়তা করবে। ব্যক্তিগত স্বর্ণালংকার বিক্রির ওপর বসতে পারে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স। এতদিন রিটার্নে উল্লেখিত স্বর্ণালংকার বিক্রি করলে তার লভ্যাংশে সাধারণ কর স্ল্যাবের মধ্যেই হিসাব করা হতো। অপরদিকে পরামর্শক বা সম্মানী ভাতা, মিটিং ফি বা প্রশিক্ষকের সম্মানীর ওপর বিদ্যমান 10% উৎসে কর বাড়িয়ে 20% করা হতে পারে। অনেক সময় যে যারা একেবারে যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এই সমস্ত নারীদের স্বর্ণালংকার থাকে, তো সেটা যদি তারা বিক্রি করে কিছুটা হয়তো অন্য কোনো সম্পদ বা কোনো বিনিয়োগে এটাকে ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই নারীর যে এক ধরনের অর্থনৈতিক ক্ষমতায়ন হয়, তো সেটার পথ কিন্তু কিছুটা সংকুচিত হবে। যারা আসলে প্রশিক্ষক, তারাও তখন কিন্তু কিছুটা নিরুৎসাহিত হবেন এই প্রশিক্ষণ দিতে। তো সুতরাং ভালো মানের প্রশিক্ষক পাওয়া তখন কিছুটা কঠিন হবে। আসছে বাজেটে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে সরকার, যার মধ্যে এনবিআরকেই নির্ধারণ করে দেওয়া হতে পারে 6,04,000 কোটি টাকা। মধ্যবিত্তের উপর না চাপিয়ে বরং ধনীদের কাছ থেকে আরও বেশি কর আহরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সরকারের উন্নয়ন মানেই যেন ভবন নির্মাণের উৎসব, অথচ নির্মাণের পর অনেক ভবন পড়ে থাকছে পরিত্যক্ত অবস্থায়। সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে তৈরি ভবনেরও একই চিত্র। এতে জনগণ সেবা না পেলেও ভবন নির্মাণে সর্বোচ্চ ব্যয়ের প্রবণতা থেকে বের হতে পারছে না সরকার। নতুন এডিপিতেও ব্যয়ের শীর্ষে থাকছে ভবন নির্মাণ। বিস্তারিত জানাচ্ছেন মাহাবুল ইসলাম। হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতি বেডে একজন শিশু সেবা নেওয়ার কথা থাকলেও নিচ্ছে 2 থেকে 4 জন। মিলছে না চাহিদা অনুযায়ী ঔষধ, যত্ন কিংবা স্বাস্থ্যসম্মত পরিবেশ। চিত্রটি রংপুরের 1000 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের। এখানে শিশু শয্যা মাত্র 70টি, অথচ প্রতিদিন রোগী থাকে 2 শতাধিক। পাশেই 31 কোটি টাকা ব্যয়ে নির্মিত 100 শয্যার হাসপাতাল 6 বছর ধরে পরিত্যক্ত। এই চিত্র শুধু রংপুরেই নয়, বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা করে শিশু হাসপাতাল হলেও তার একটিও চালু হয়নি। একটা বেডে যদি 3-4টা বাচ্চা থাকে, তো এইভাবে কি থাকা সম্ভব? কিন্তু আমাদের বাচ্চাদের এমন সমস্যা হচ্ছে, আমাদেরকে থাকতেই হচ্ছে। নোংরা পরিবেশ, যেখানে হাম 2 জায়গায় আলাদা করে চিকিৎসা হলে আমরা ভালো বেটার মনে করতাম আর কি। এই যখন চিত্র, তখন নতুন অর্থ বছরের জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনার সিংহভাগ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে শুধু ভবন নির্মাণে। অথচ দেশ জুড়ে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ হলেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত হচ্ছে না। নতুন অর্থ বছরে এডিপির আওতায় 1121টি প্রকল্পে বরাদ্দ 1,90,000 কোটি টাকা, যেখানে ভবন নির্মাণেই ব্যয় 43,000 কোটি টাকা। এর বাইরে যে বিশাল অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, সেখানেও অবকাঠামো ব্যয় শীর্ষে রাখার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তন হলেও ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এ কারণে পুরনো আঙ্গিকেই নেওয়া হচ্ছে প্রকল্প, যেখানে উন্নয়ন মানেই অবকাঠামোকে বিবেচনা করা হয়। জেনে শুনে বিষ করেছি পান, তো সুতরাং তারা জেনে শুনেই তো আবার নতুন ভবন নির্মাণের প্রকল্প নিচ্ছে। একটা কমিটি গঠন করে পর্যালোচনা করে দেখা দরকার যে পরিমাণের ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে স্বাস্থ্য খাতে করা হয়েছে, সেইগুলির কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এখন কাজে লাগছে, এইগুলিকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, এইটার পিছনে
সময় ব্যয় করা উচিত। নতুন অর্থ বছরের জন্য মোট 3,08,000 কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে সরকার, যেখানে থোক বরাদ্দ 1 লাখ কোটি টাকারও বেশি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। পুশিন সহ নানা ইস্যুতে ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এভরি ইভেন্ট ইজ ডিফারেন্ট, একটার সাথে আরেকটা জড়িত না, কিন্তু আমরা যে এই ঘটনাটা যদি বর্ডারে ঘটে তাহলে আমার ভারতের সরকার যদি এটা সিরিয়াসলি নেয় তাহলে আমাদের জন্য সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আরো সহজ হবে। পুশিন সহ নানা ইস্যুতে ব্রিফ করছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় বিকেল থেকে বৃষ্টি হতে পারে, তবে জুন মাসের শেষে আবারও দেখা দিতে পারে তাপপ্রবাহ। জুন মাসে একাধিক তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টি নিয়ে ভালো খবর দিল আবহাওয়া অফিস। দেরি করে হলেও দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ইতিমধ্যে কিছু এলাকায় এটি ছড়িয়েও পড়েছে, ফলে দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে বৃষ্টি। আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ অফিসের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় বিকেল থেকেই বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 7 দিন দেশের বেশিরভাগ এলাকায় এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যে মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করেছে। আগামী 7 দিনের ভিতরে দেশের মেজর পার্টই বৃষ্টি হবে, বিশেষ করে আপনার ইস্টার্ন পার্ট এবং সাউদার্ন পার্টেও বৃষ্টি হবে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা সহ আপনার বরিশাল, চট্টগ্রাম এইসব জায়গাতে বেশি বৃষ্টি হবে। তবে ওয়েস্টার্ন পার্ট বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, খুলনা এইসব জায়গায় তুলনায় কম বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলেও সার্বিক তাপমাত্রায় বড় পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, জুনের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ওইরকম অতি ভারী বর্ষণ হবে না, সেক্ষেত্রে এই যে ব্যবসা গরম এটা কম বেশি থাকবে। এই মাস শেষের দিক দিয়ে আবার তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে এবং অনেক জায়গায় আপনার মৃদু আকারে হিটওয়েভ চলে আসতে পারে। আইমান সাজিদ, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। চার্জ গঠনের শুনানি হচ্ছে আগামীকাল। এর আগে বেলা 11টার দিকে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয় অভিযুক্ত মনির হোসেনকে। সকালে কড়া নিরাপত্তায় তাকে সেখানে আনা হয়। পরে আসামির উপস্থিতিতে অভিযোগপত্র আমলে নেন আদালত। 21 মে বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ওই শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেদিন বিকেলেই অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ। 22 মে শিশুটির বাবা বাদী হয়ে তাকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ অতি স্বল্প সময়ে তদন্ত শেষ করে গত 4 জুন মামলাটি তদন্ত রিপোর্ট প্রদান করেছেন এবং গতকাল মামলাটি বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলি হয়ে আমাদের বিজ্ঞ আদালতে এসেছে, ট্রাইব্যুনালে এসেছে। এই ট্রাইব্যুনাল আজকে এই মামলাটি অভিযোগ আমলের জন্য ছিল। বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে 9-1 ধারায় এই মামলাটি অভিযোগটি আমলে গ্রহণ করেছেন এবং আগামীকাল 4 শুনানির জন্য দিন ধার্য করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেছে 4 জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। দুপুরে সরাইলের বৈশামোড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, লোকাল যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই 4 যাত্রী প্রাণ হারান। আহত হন আরও বেশ কয়েকজন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করেন এবং পরবর্তীতে হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় হু হু করে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা।
চলতি বছরের 5 মাসে এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন আর অন্তত 42 জন। নতুন আক্রান্তদের বড় একটি অংশ সমকামিতায় জড়িত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা না বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে। কুমিল্লায় দিন দিন বাড়ছে এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে এইডসে আক্রান্ত হয়ে জেলাটিতে মারা গেছেন 7 জন। এর মধ্যে মে মাসেই মারা গেছেন 3 জন। আর চলতি বছরের প্রথম 5 মাসে 672 জনের নমুনা পরীক্ষায় 42 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। কুমিল্লা মেডিকেলের তথ্য বলছে, নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী সমকামিতায় জড়িত। এছাড়া যৌনকর্মী এবং বিদেশে অবস্থানকালে আক্রান্ত হওয়া ব্যক্তিও রয়েছেন এই তালিকায়। প্রতিদিন গড়ে 7-8 জন টেস্ট হয়, তার মধ্যে থেকে সবগুলো কুমিল্লা শহরের। বেসিক্যালি স্টুডেন্টরা বেশি টেস্ট করতে আসে। মাসের অধিক সময় ধরে ডায়রিয়া থাকবে, তারপর আপনার জ্বর, ওজন কমে যাবে, মুখে ফাঙ্গাল জাতীয় ইনফেকশন হয়, ঘা হয়, তারপর আপনার সিফিলিস থাকতে পারে, টিবি রোগীও থাকতে পারে। পরিসংখ্যান বলছে 2020 সালে কুমিল্লায় 8 জনের শরীরে এইচআইভি ধরা পড়ে। এর পরের বছরগুলোতে সেই সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। গত বছর সবচেয়ে বেশি 72 জন আক্রান্ত হয় এইচআইভিতে। আর চলতি বছরের 5 মাসেই শনাক্ত হয়েছেন 42 জন। বর্তমানে জেলাটিতে 385 জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এইডস আর কোনো মরণ ব্যাধি নয়। নিয়মিত ওষুধ নিলে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিরিঞ্জ শেয়ারিং করি আমরা, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে হয় এবং আনসেফ যেটা বলি আমরা, এগুলো করার জন্য হচ্ছে এবং আমরা চিকিৎসাটা সম্পূর্ণভাবে ফ্রি দিতেছি। স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, এইচআইভি প্রতিরোধে নিরাপদ যৌন আচরণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীন আচরণের কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ফিলিপাইনে মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে প্রাণ গেছে অন্তত 3 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে 37টি ভবন। ভূমিকম্পের এশিয়া উপকূল জুড়েই জারি করা হয় সুনামি সতর্কতা। সুনামির ঢেউ আছড়ে পড়ে মিন্দানোয়ের অন্তত 6টি এলাকায়। স্থানীয় সময় সকাল 7:42 থেকে 8:45 মিনিটের মধ্যে দক্ষিণ উপকূলীয় এলাকাগুলোতে সুনামি আছড়ে পড়ে। এই সময় ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 4 ফুট। ভূমিকম্পের পর সকাল 11টা পর্যন্ত 138টি আফটার শক রেকর্ড করা হয়েছে। এই সুনামি কেবল ফিলিপাইনের উপকূলে থেমে সীমাবদ্ধ থাকেনি। পালাউ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ছিল সুনামির প্রভাব। এমনকি জাপানের ওকিনাওয়া দ্বীপেও জারি হয় সুনামির সতর্কতা। যুদ্ধ শুরুর 100তম দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে, লেবাননে ইসরায়েলের মাসব্যাপী হামলার জবাবেই তেহরানের এমন পদক্ষেপ। জবাবে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই তেহরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। পরে সকালে দ্বিতীয় দফায় ইসরায়েলে হামলা চালায় ইরান। এদিকে ইসরায়েলে ইরানের হামলার পর তেহরানে উল্লাস করে সরকারের প্রতি সমর্থন জানিয়েছে হাজারো মানুষ। এভাবেই ইসরায়েলের অভ্যন্তরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যুদ্ধের 100তম দিন আর যুদ্ধবিরতির 60তম দিনে এই হামলা চালালো তেহরান। ইরানের দাবি, লেবাননে লাগাতার ইসরায়েলি হামলার জবাবেই তাদের এই হামলা। রোববার রাতে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে উড়ে যেতে দেখে উল্লাসে ফেটে পড়েন ইরানের অনেক নাগরিক। আমি অত্যন্ত আনন্দিত। আমার আশা, যদি সত্যি তারা জবাব দেয় তাহলে সেই হামলা আরো কঠোর ও শক্তিশালী হবে। কারণ আমাদের অবশ্যই লেবাননের জনগণ এবং লেবাননের শিয়া সম্প্রদায়ের পাশে দাঁড়াতে হবে। ক্ষেপণাস্ত্রের ঝলকানি শুধু আকাশেই নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে অনেক ইরানির মনে। আমরা গর্বিত যে আমাদের সেই সক্ষমতা এখনও অটুট আছে এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও এখনও আমাদের কর্মকর্তাদের হাতে রয়েছে। তারা যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দিতে পারে এবং কোনো চাপের মুখে পিছিয়ে না যায়, এটাই আমাদের প্রত্যাশা। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সব ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের।
এরই মধ্যে তেল আবিবকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়ে একটি গুরুতর ভুল করেছে। তারা নতুন একটি সমীকরণ তৈরি করার চেষ্টা করছে, যখন তারা দাহিয়ে এলাকায় আইডিএফের হামলার জবাবে সরাসরি আমাদের ভূখণ্ডে গুলি চালাচ্ছে। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না। হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল জুড়ে স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। পাশাপাশি নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম ও আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে পাল্টা হামলা না চালাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সতর্ক করে ট্রাম্প বলেছেন, এই ধরনের হামলা যুদ্ধবিরতির আলোচনাকে আরও জটিল করে তুলবে। যদিও ট্রাম্পের আহ্বানে সাড়া দেননি নেতানিয়াহু, তার সামরিক বাহিনী ইরানে চালিয়েছে হামলা। অন্যদিকে সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় তেহরান বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইরান। আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক ও সিরিয়াও। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।